আর দুর্বল ক্ষার হিসেবে আমরা নিচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে, যেটা কিনা বিয়োজিত হয়ে তৈরি করবে অ্যামোনিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস, হাইড্রোক্সাইড মাইনাস। আচ্ছা, এবং এর লবণ দুর্বল ক্ষার, সেই দুর্বল ক্ষারের অনুবন্ধী অম্ল হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, তার লবণ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে সেই অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ বিয়োজিত হয়ে তৈরি করবে অ্যামোনিয়াম প্লাস এবং সিএল মাইনাস, অ্যামোনিয়াম প্লাস এবং সিএল মাইনাস। এখন ক্ষারীয় বাফারে তুমি যদি অ্যাসিড যুক্ত করো এবং ক্ষার যুক্ত করো তখন কি হবে? যেরকম আমরা অম্লীয় বাফারে দেখছিলাম যে অ্যাসিড যুক্ত করলে কি হয়, ক্ষার যুক্ত করলে কি হয়, অবশ্যই শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার যুক্ত করলে। তাহলে লেখো যে ক্ষারীয় বাফারে শক্তিশালী অ্যাসিড যুক্ত করলে শক্তিশালী অ্যাসিড যুক্ত করলে, তো আমরা যদি ক্ষারীয় বাফারে শক্তিশালী অ্যাসিড যুক্ত করি তাহলে কি অবস্থা হবে? শক্তিশালী অ্যাসিড মানে হলো সবচেয়ে বেশি পরিমাণে বিয়োজিত হয়ে H+ আয়ন বা প্রোটন দান করে, বেশি পরিমাণে প্রোটন দান করে, সেগুলো হলো শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, তাহলে তুমি যদি এই ক্ষারীয় বাফারে শক্তিশালী অ্যাসিড যুক্ত করো তখন অধিক সংখ্যক প্রোটন, অর্থাৎ এই যে শক্তিশালী অ্যাসিড বিয়োজিত হয়ে যে প্রোটনগুলা দিবে সেই প্রোটন ও H- এর সাথে মিলে পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি তৈরি করবে। তাহলে দেখো, তুমি যখন শক্তিশালী অ্যাসিড যুক্ত করলা, যদি এই H+ আয়নটা দ্রবণে থাকতো তাহলে এটা pH চেঞ্জ করতে পারতো, কারণ অ্যাসিডিক হয়ে যেত, দ্রবণটা অ্যাসিডিক হয়ে যেত, কারণ তুমি অ্যাসিড যুক্ত করছো। কিন্তু এখানে তো H+ থাকবে না। কিভাবে থাকবে না? ও H- এর সাথে H+ মিলে পানি তৈরি করে ফেলবে, তাইলে কি আর অ্যাসিডের ধর্ম থাকলো? তখন আর pH এর মান চেঞ্জ হবে না। pH এর মান চেঞ্জ তখনই হবে যদি সেটা অ্যাসিডিক হইতে পারে, অর্থাৎ H+ আয়ন যদি দ্রবণে থাকতে পারে। কিন্তু এখানে তো দ্রবণে থাকতেইছে না, কারণ ও H- এর সাথে মিলে পানি তৈরি করে ফেলতেছে। তাহলে আমরা এইভাবে লিখবো, ক্ষারীয় বাফারে শক্তিশালী অ্যাসিড, লেখো যে শক্তিশালী অ্যাসিড যুক্ত করলে শক্তিশালী অ্যাসিড যুক্ত করলে অ্যাসিডের প্রোটন, অ্যাসিডের H+ আয়ন বা প্রোটন, অ্যাসিডের H+ আয়ন, এইটা দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে বিয়োজিত হাইড্রক্সিল আয়নের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে বিয়োজিত হাইড্রোক্সাইড আয়নের সাথে মিলে পানি তৈরি করে, মিলে প্রশম যৌগ পানি তৈরি করে, প্রশম যৌগ পানি তৈরি করে। যেহেতু দ্রবণে H+ আয়ন থাকে না, যেহেতু দ্রবণের H+ আয়ন, লেখো যেহেতু দ্রবণের H+ আয়ন পানিতে পরিণত হয় তাই pH এর কোনো পরিবর্তন হয় না। তো হয় তাই pH এর কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। শক্তিশালী অ্যাসিড যুক্ত করলে অ্যাসিডের প্রোটন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে বিয়োজিত হাইড্রোক্সাইড আয়নের সাথে মিলে প্রশম যৌগ পানি তৈরি করে। যেহেতু দ্রবণের H+ আয়ন পানিতে পরিণত হয়েছে তাই pH এর মান অবশ্যই কোনোদিনও কি হবে না, চেঞ্জ হবে না।
এখন তুমি যদি এটা ক্ষারীয় বাফারে শক্তিশালী অ্যাসিড যুক্ত করো, যদি তুমি ক্ষারীয় বাফারে শক্তিশালী ক্ষার যুক্ত করো তখন কি হবে? দেখো ক্ষারীয় বাফারে শক্তিশালী অ্যাসিড ছিল, এবার শক্তিশালী ক্ষার। ক্ষারীয় বাফারে শক্তিশালী ক্ষার যুক্ত করা মানে কি? ক্ষার তোমাকে জলীয় দ্রবণে কি দেয়? ক্ষার তোমাকে জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন বা হাইড্রক্সাইড আয়ন দেয় না? OH মাইনাস আয়নটা কিন্তু তোমাকে দেয় ক্ষারীয় দ্রবণে, তাই না? ক্ষার তোমাকে দিবে, শক্তিশালী ক্ষার তুমি যদি যুক্ত করো তাহলে দ্রবণে ও তোমাকে দিবে OH মাইনাস আয়ন। হবে কি, ওই OH মাইনাস আয়ন গিয়ে যুক্ত হবে অ্যামোনিয়াম প্লাসের সাথে, অ্যামোনিয়াম প্লাসের সাথে মিলে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ক্ষার। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ক্ষার। ধরো সাপোজ তুমি এটা ভালো করে শোনো, ধরো সাপোজ তুমি ক্ষার হিসেবে দিছো সোডিয়াম হাইড্রক্সাইড, ক্ষার হিসেবে দিছো সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড কি শক্তিশালী ক্ষার না? অনেক শক্তিশালী ক্ষার। সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষার। মেইনলি পটাশিয়াম হাইড্রক্সাইড শক্তিশালী ক্ষার সবচেয়ে বেশি, বাট সোডিয়াম হাইড্রক্সাইডও ওই রকমই। এখন সাপোজ তুমি এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার দিছো, যেগুলো কিনা সবচেয়ে বেশি শক্তিশালী। তুমি দ্রবণে এত শক্তিশালী ক্ষার যখন তুমি দিবা, যদি এটা বাফার না হয়ে অন্য কোনো দ্রবণ হইতো, তার মানে আলটিমেটলি কি হয়ে যেত? পিএইচ এর মান চেঞ্জ হয়ে যেত, কারণ তুমি ক্ষারীয় জিনিস যুক্ত করছো, পিএইচ এর মানও কি হয়ে যেত? ক্ষারীয় পিএইচ হয়ে যেত। শক্তিশালী ক্ষার দেওয়ার কারণে সাপোজ সোডিয়াম হাইড্রক্সাইড দিছো, এই সোডিয়াম হাইড্রক্সাইড বিয়োজিত হয়ে তোমাকে দিবে OH মাইনাস, ক্ষারে ডোনেট করবে OH মাইনাস, অনেক বেশি পরিমাণে OH মাইনাস তোমাকে ডোনেট করবে। এখন এই OH মাইনাস গুলো এই অ্যামোনিয়াম প্লাসের সাথে মিলে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এখন আমাকে বলো, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড শক্তিশালী ক্ষার না দুর্বল ক্ষার? দুর্বল ক্ষার না? কারণ তুমি নিজেই বুঝতেছো, আমি যখন বাফার তৈরি করছিলাম তখন দুর্বল ক্ষার এবং সেই দুর্বল ক্ষারের অনুবন্ধী অম্লের লবণ লিখেছিলাম, তাহলে এটা অবশ্যই কি দুর্বল ক্ষার। তার মানে কথা বুঝছো যে এই বাফার দ্রবণে শক্তিশালী ক্ষার তুমি যখন যুক্ত করতেছো, সেই শক্তিশালী ক্ষার কিসে পরিণত হচ্ছে? দুর্বল ক্ষারে পরিণত হচ্ছে। তাহলে শক্তিশালী ক্ষার যদি দুর্বল ক্ষারে পরিণত হয় তাহলে পিএইচ এর মান চেঞ্জ হবে। আচ্ছা, এইটাই হয়। তাহলে শক্তিশালী ক্ষার যুক্ত করলে, শক্তিশালী ক্ষার যুক্ত করলে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে বিয়োজিত, যুক্ত করলে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে বিয়োজিত অ্যামোনিয়াম প্লাস আয়নের সাথে, অ্যামোনিয়াম প্লাস আয়নের সাথে মিলে যুক্ত করলে, এখানে লেখো OH মাইনাস আয়ন, OH মাইনাস আয়ন অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে বিয়োজিত NH4 প্লাস আয়নের সাথে মিলে কি তৈরি করবে? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে, মিলে মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে। যেহেতু শক্তিশালী ক্ষার দুর্বল ক্ষারে পরিণত হচ্ছে, তার মানে পিএইচ এর মানে কোনো চেঞ্জ হবে না। যেহেতু শক্তিশালী ক্ষার দুর্বল ক্ষারে পরিণত হচ্ছে, যেহেতু শক্তিশালী ক্ষার দুর্বল ক্ষারে পরিণত হয়, অতএব পিএইচ চেঞ্জ হবে না, পিএইচ মানের পরিবর্তন হবে না, মানের পরিবর্তন হবে না, পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না। এইটাই ছিল হচ্ছে আমাদের বাফারের ক্রিয়া কৌশল। বাফার দ্রবণ যদি হয় অম্লীয় বাফার দ্রবণ, সেই অম্লীয় বাফার দ্রবণে তুমি যদি শক্তিশালী অম্ল যুক্ত করো তাহলে কি হয়? শক্তিশালী ক্ষার যুক্ত করো তাহলে কি হয়? আর এখানে ক্ষারীয় বাফার দ্রবণে আমরা দেখছি শক্তিশালী অম্ল যুক্ত করলে কি হবে, শক্তিশালী ক্ষার যুক্ত করলে কি হবে। বাট উভয় ক্ষেত্রে বাফার দ্রবণে আমরা দেখছি যে তুমি শক্তিশালী অ্যাসিডই যুক্ত করো বা শক্তিশালী ক্ষারই যুক্ত করো,
পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না, কারণ বাফার দ্রবণ পিএইচ চেঞ্জকে কি করে, রেসিস্ট করে, বাধা দেয়। এইভাবে সুন্দর করে যখন আসবে, অবশ্যই পরীক্ষায় এটাতে মাস্ট বি আসে, পরীক্ষাতে এটা আসবেই, এটা শিওর, লিখে নাও, 100% শিওর এটা আসবে। বাফার থেকে এই ক্রিয়া কৌশল 100% শিওর আসবে। তো সুন্দর করে এইভাবে যৌগগুলো দেখাই দিবা, কিভাবে পিএইচ এর মান চেঞ্জ হচ্ছে না এটা দেখাই দিবা, ফুল নাম্বার দিয়ে দিবে। এখন আমাদের বাফার সংক্রান্ত অঙ্কগুলো দেখতে হবে। বাফার থেকে অঙ্ক আসে, বাফারের অঙ্কগুলো পরিমাণগত রসায়নের কিছু অঙ্কের সাথে বেশ ভালো মিল আছে, এখানে ভালোভাবে করলে ওখানে সহজ লাগবে। কনসেপচুয়াল মিল আছে, বাট পুরাপুরি না। নাও লেখো, অঙ্ক লেখো। এর আগের দিন কিন্তু আমরা হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ পড়ছিলাম, তাই না? হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ ইকুয়েশন পড়ছিলাম। তো ঠিক আছে, লেখো। সমআয়তনের 0.1 মোলার, সমআয়তনের 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, সমআয়তনের 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড সমআয়তনের 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড ও 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট বিশিষ্ট সমআয়তনের 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড ও 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট বিশিষ্ট বাফার দ্রবণের আছে আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম অ্যাসিটেট বিশিষ্ট বাফার দ্রবণের পিএইচ হিসাব করো। সমআয়তনের 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড ও 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট বিশিষ্ট বাফার দ্রবণের পিএইচ হিসাব করো। হিসাব করো, পিএইচ হিসাব করো। 2 নাম্বার দাও, উক্ত দ্রবণে সমআয়তনের 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড ও 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট বিশিষ্ট বাফার দ্রবণের পিএইচ হিসাব করো। বাফার দ্রবণের পিএইচ হিসাব করো। উক্ত দ্রবণে H প্লাসের ঘনমাত্রা, H প্লাস আয়নের ঘনমাত্রা কত? উক্ত দ্রবণে H প্লাস আয়নের ঘনমাত্রা কত? উক্ত দ্রবণে H প্লাস আয়নের ঘনমাত্রা কত? Ka সমান সমান 1 × 10⁻⁵। Ka সমান সমান 1 × 10⁻⁵। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনের অ্যান্সার প্রথমেই বুঝতেছো এটা হচ্ছে বাফার দ্রবণ, কারণ এখানে বলা হয়েছে সমআয়তনে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, যেটা কিনা একটা দুর্বল অ্যাসিড, তার লবণ সোডিয়াম অ্যাসিডেট, তার মানে এটা কি অবশ্যই বাফার দ্রবণ। বলেও দিছে যে বাফার দ্রবণের পিএইচ হিসাব করো। তাহলে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য আমাদের কোন সূত্র বলছিলাম? pKa প্লাস লগ লবণ বাই অম্ল না? পিএইচ সমান সমান, এর আগের দিন কিন্তু এটা খুব সুন্দর করে করাইছি যে বাফার দ্রবণের জন্য আমাদের যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য আমাদের যে ইকুয়েশনটা ব্যবহার করতে হয় তার নাম হলো হ্যান্ডারসন হ্যাসেলবাগ ইকুয়েশন। এটা হলো হ্যান্ডারসন হ্যাসেলবাগ ইকুয়েশন। পিএইচ সমান সমান pKa প্লাস লগ লবণ বাই অম্ল, লবণ অথবা বলছিলাম যে এটা হলো অনুবন্ধী হার।
এটা ডিভাইডেড বাই অম্ল। লবণ বা হচ্ছে অনুবন্ধী ক্ষারের এখানে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাও বসাইতে পারো, আবার যদি কোনো সময় মোল সংখ্যা থাকে মোল সংখ্যাও বসাইতে পারো, কারণ দুইটার অনুপাত সবসময় সেমই আসবে। তাহলে পিএইচ সমান সমান পিকে মানে কি? পিকে মানে কি দেখো তো, কে এর হচ্ছে মাইনাস লগ অফ কে এ না, এইটা। তাহলে পিকে হচ্ছে মাইনাস লগ অফ কে এ প্লাস লগ, দেখো এখানে লবণ হচ্ছে, লবণ হিসেবে আছে সোডিয়াম অ্যাসিটেট লবণ CH3COO আর অম্ল হিসেবে আছে মৃদু অম্ল CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। তাহলে পিকে হচ্ছে মাইনাস লগ কে, মাইনাস লগ কে এর মান কত দেওয়া আছে 1 × 10⁻⁻5 প্লাস লগ লবণ বাই অম্ল। দেখো লবণের কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 মোলার, অম্লের কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 মোলার। তাহলে 0.1 আর 0.1 কেটে যাবে, থাকবে 1। লগ 1 এর মান কত 0, লগ 1 এর মান হলো 0। অ্যান্সার কত আসবে, এই যে -5 এটা সামনে চলে আসবে, তাহলে -5 মিলে কত হয় শুধু 5, শুধু 5। আর এটা হচ্ছে লগ 10, লগ 10 এর মান কত, লগ 10 এটার মান কত 1 না, তাহলে -5 আগে আসলে এটার অ্যান্সার আসবে 5। তাহলে পিএইচ আসবে 5। এই বাফার দ্রবণের পিএইচ হলো 5, বুঝছো? এই বাফার দ্রবণের পিএইচ হলো 5। 2 নম্বরে বলছে এই দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা কত? তো দেখো তো, আমরা একটা সূত্র জানতাম না, আমরা এটা বেরই করছিলাম। H+ আয়নের ঘনমাত্রা কি হবে 10⁻⁻⁻, এটা পড়ছিলাম না 10⁻⁻। এটা কিন্তু একটা সূত্র হিসেবে মনে রাখতে বলছিলাম। তাহলে H+ আয়ন হবে 10⁻⁻⁻, এর মান কত 5, এইটাই হবে ঘনমাত্রা, এত মোলার। দুই নম্বরের অ্যান্সার খুব ছোট, এগুলো সিকিউ আসার মতো না, এইটা সিকিউ আসতে পারে গ নাম্বারে। তাহলে H+ আয়নের ঘনমাত্রা হলো 10⁻⁻5 এত মোলার। ঠিক আছে, এটা তোলা হয়ে গেলে নেক্সট অঙ্ক তোলো। 25°C তাপমাত্রায় 25°C তাপমাত্রায় 25°C তাপমাত্রায় অ্যাসিডিক অ্যাসিডের পিকে, 25°C তাপমাত্রায় অ্যাসিডিক অ্যাসিডের পিকেএ, 25°C তাপমাত্রায় অ্যাসিডিক অ্যাসিডের পিকে সমান সমান 4.76। অ্যাসিডিক অ্যাসিডের পিকে হলো 4.76। এ অ্যাসিড সহ এ অ্যাসিড সহ 5 pH এর বাফার দ্রবণ, 5 pH এর অ্যাসিড সহ 5 মানে 5 pH এর বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করা যাবে? 5,0 লেখো, 5.0, হ্যাঁ 5.0, হ্যাঁ এইভাবে 5 pH, 5 pH এর বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করা যাবে, মানে বাফার দ্রবণের পিএইচ হবে 5, আর ওই যে অ্যাসিডিক অ্যাসিডের পিকে বলছে 4.76। এখন বলছে যে এটা কিভাবে প্রস্তুত করা যাবে, বুঝছো? এটা কিভাবে প্রস্তুত করা যাবে। তাহলে আমাদের এই পর্যন্ত ঠিক আছে।
এই পর্যন্ত তো সেম সূত্র, আমাদের হ্যান্ডারসন-হ্যাসেলবাখ ইকুয়েশন। দেখো এখানে বলছে বাফার দ্রবণের পিএইচ হবে 5, তাহলে এই পিএইচ এর মান হলো 5। পিকে এর মান বলছে কত? 4.76 না? পিকে এর মান হলো 4.76 প্লাস লগ, এইটার মানগুলো আমি জানি না, লবণ বাই অম্ল এইটাই বের করতে হবে। লবণ বাই অম্ল, তাহলে দেখো তো লগ লবণ বাই অম্ল কত আসতেছে? লগ লবণ বাই অম্ল কত আসতেছে? 5 মাইনাস 4.76 মানে 0.24, 0.24। তাহলে লবণ বাই অম্ল কত আসবে? লবণ বাই অম্ল কত আসবে? এটার বেস হচ্ছে 10, তার মানে ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? 10 টু দ্য পাওয়ার 0.2524 হয়ে যাবে না? এটার বেস হলো 10, কিছু নাই মানে 10। তাহলে 10 যদি ওই পাশে চলে যায়, আর লগ যদি ওই পাশে চলে যায়, অ্যান্টি লগ মানে হলো 10 টু দ্য পাওয়ার 0.24, 10 টু দ্য পাওয়ার 0.24। লগারিদমের নিয়ম দেখাইছিলাম তো, যদি এরকম থাকে লগ এ বি সমান সমান হচ্ছে 3, তাহলে এটাকে লেখা যায় a কিউব সমান সমান b। যেরকম এই যে আমরা এবার এভাবে লিখলাম লবণ বাই অম্ল সমান সমান এই যে 10 টু দ্য পাওয়ার 0.24। তাহলে দেখো তো লবণ বাই অম্ল এর অনুপাত কত আসে, এটা করো, ক্যালকুলেটর আনোনি? 10 টু দ্য পাওয়ার 0.24 10 টু দ্য পাওয়ার 0.24 মানলে কত হয়? ওয়ান 1.7378। তাহলে এটার মান হচ্ছে, আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় না? 1.7378 ডিভাইডেড বাই 1, কিছু নাই মানে 1 আছে। তার মানে তুমি যদি লবণ এবং অম্লকে এই অনুপাতে যুক্ত করো তাহলে এই ধরনের বাফার পাওয়া যেতে পারে, 5 পিএইচ বিশিষ্ট বাফার পাওয়া যাবে, বুঝছো? তাহলে লেখো লবণ ও অম্লকে 1:, এই যে এত 1:1 অনুপাতে লবণ ও অম্লকে 1.7378:1 অনুপাতে যুক্ত করলে 5 পিএইচ বিশিষ্ট বাফার দ্রবণ পাওয়া যাবে। লবণ ও অম্লকে 1.7378:1 অনুপাতে যুক্ত করে 5 পিএইচ বিশিষ্ট বাফার দ্রবণ পাওয়া যাবে, করলে বা করে 5 পিএইচ বিশিষ্ট বাফার দ্রবণ পাওয়া যাবে। চলছে এটা? আচ্ছা এরপরেরটা লেখো, এরপরেরটা বেশি গুরুত্বপূর্ণ এবং সিকিউ আসার মতো এগুলা।
এই টাইপটা সিকিউ সবচেয়ে বেশি আসে। দেখো 20 ml 0.2 মোলার, 20 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে 20 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে 20 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে 50 ml 0.2 মোলার CH3COOH 50 ml 0.2 মোলার CH3COOH মিশিয়ে 70 ml দ্রবণ তৈরি করা হলো। 70 ml দ্রবণ তৈরি করা হলো। pH equal what? pH equal what? pH equal what? Ka সমান 1.8 into 10 to the power minus 5. K এর মান হলো 1.8 into 10 to the power minus 5. তাহলে দেখো তোমাকে বলা হয়েছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে CH3COOH তুমি যুক্ত করছো। তাহলে দেখো CH3COOH এইটার সাথে তুমি যুক্ত করছো কি সোডিয়াম হাইড্রোক্সাইড। যুক্ত করলে আমাদের রিঅ্যাকশনটা অবশ্যই লিখতে হবে। রিঅ্যাকশনটা কি হবে? CH3COONA প্লাস পানি, CH3COONA প্লাস পানি। তুমি এখানে নিজেই বুঝতেছো যে এক মোল সমতা কিন্তু হয়েই গেছে। 1 মোল ইথানোয়িক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। এখানে 1 মোল ইথানোয়িক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। তো এই ধরনের অঙ্কগুলো মোলের ধারণা থেকে করা সবচেয়ে সহজ, বুঝছো? আচ্ছা, এখন আমরা 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করতেছে, বাট আমাদের দ্রবণে কত মোল CH3COOH আছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেটা আমরা নির্ণয় করব। ওটাও 1 মোল, পানিও 1 মোল, ঠিক আছে। এখন N অফ CH3COOH অর্থাৎ দ্রবণে ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা কত? দ্রবণে ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা কত? তোমরা N ছোট করেও দিতে পারো, আবার এইভাবেও লিখতে পারো। N লিখে CH3COOH এটাও করতে পারো, বোঝালেই হলো। তাহলে ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা এখানে কত বলা আছে? 50 ml 0.2 মোলার। আমরা জানি N সমান হলো SV, S1B1 দাও। তাহলে N অফ CH3COOH কত হবে দেখো তো। মোল সংখ্যা আমরা জানি ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে CH3COOH এর ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.2 মোলার না? আর আয়তন দেওয়া আছে 50 ml। এটাকে অবশ্যই কি করতে হবে? লিটারে করতে হবে। 50 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3। তাহলে দেখো তো কত মোল আসে এটা। 2 ডিভাইডেড বাই 10, তার মানে 5 ইন্টু 2, তার মানে 10 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, অর্থাৎ 1 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 এত মোল। এটা আসে না দেখো তো 0.0। এখন এটা তো হচ্ছে আমরা ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা বের করলাম। একইভাবে আমরা কি করব? N অফ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করব। সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? S2V2। দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.2 এবং আয়তন দেওয়া আছে 20 ml।
0.2 মোলার এবং 20 ml, অর্থাৎ 20 × 10⁻⁻3। তাহলে 2 ডিভাইডেড বাই 10, 2, 4 × 10⁻⁻3, 4 × 10⁻⁻3 এত মোল। ফোর ইন্টু 10⁻³ মোল। এখন যদি এইরকম বিক্রিয়া হয়, আমরা দেখব বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে না অ্যাসিড অবশিষ্ট থাকে, অর্থাৎ CH3COOH অবশিষ্ট থাকে। যেহেতু পিএইচ নির্ণয় করতে বলছে, ম্যাক্সিমাম টাইমে দেখবা যে অ্যাসিড অবশিষ্ট থাকে। তাহলে তুমি বুঝতেছো যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল ইথানোয়িক অ্যাসিড। অতএব এই যে 4 × 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে 4 × 10⁻³ মোল অ্যাসিটিক অ্যাসিড। তখন দেখবো যে অবশিষ্ট কত থাকে। তাহলে লেখো 1 মোল, আমরা বিক্রিয়া থেকে দেখতেছি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল ইথানোয়িক অ্যাসিড বা CH3COOH। অতএব এই যে আমাদের দ্রবণে আছে 4 × 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। অতএব 4 × 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কত, 4 × 10⁻³ মোল ইথানোয়িক অ্যাসিড। দেখো তাইলে আমাদের 4 × 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে 4 × 10⁻³ মোল ইথানোয়িক অ্যাসিড। বাট আমাদের ইথানোয়িক অ্যাসিড আছে কত, 1 × 10⁻²। এটা কিনা বেশি, 1 × 10⁻² মানে বেশি না, এটা থেকে এটা বেশি না, তার মানে অবশিষ্ট আছে। বিক্রিয়া করার পরেও আমাদের ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট আছে। তাহলে লেখো অতএব অবশিষ্ট CH3COOH, অতএব অবশিষ্ট CH3COOH সমান সমান কত, এই যে 1 × 10⁻² মাইনাস 1 × 10⁻² মাইনাস 4 × 10⁻³ দেখো তো কত আসে, কত মোল আসে। তারপরে